হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য র্যাশনাল। আজকে আমরা পড়বো ইউনাইটেড নেশন সম্পর্কে এবং এর আগের দিন আমরা G20 সম্পর্কে পড়েছিলাম এবং ব্রিক্স নেশন সম্পর্কে আমরা কভার করে নিয়েছিলাম। এক্সাম পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট সমস্ত কিছু কভার করেছিলাম। আজ আমরা ইউএন থেকে যত কিছু এক্সাম পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট সেগুলো সমস্ত কভার করব। আর এর যে ইউএনের যে পিডিএফটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেল র্যাশনাল স্টাডিতে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। ইউনাইটেড নেশনস। তো ইউনাইটেড নেশনস হচ্ছে সাকসেসর অফ লিগ অফ নেশন। লিগ অফ নেশন তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। লিগ অফ নেশন তৈরি হয়েছিল, কিন্তু লিগ অফ নেশনকে কেন ক্যান্সেল করে দেওয়া হলো? কারণ লিগ অফ নেশন ওয়ার্ল্ড ওয়ার 2 মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারেনি। লিগ অফ নেশন থাকা সত্ত্বেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেহেতু আটকাতে পারেনি তাই লিগ অফ নেশনকে ক্যান্সেল করে দিয়ে নতুনভাবে তৈরি হলো ইউনাইটেড নেশন। আর এর কাজ কি? এর কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল পিস আর শান্তি বজায় রাখা, আর কোনো বিশ্বযুদ্ধ ফার্দার না হতে দেওয়া, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা সমস্ত মানে এমনি গ্লোবালি সমস্ত দিককে প্রপারলি ম্যানেজমেন্ট করা, এই সমস্তই হচ্ছে দেখা ইউনাইটেড নেশনের কাজ। তো ইউনাইটেড নেশন এই যে নামটা দিয়েছিল, সেই নামটা কে দিয়েছিল? তখনকার ইউএস প্রেসিডেন্ট রুজভেল্ট। এই নামটা মনে রাখবে, রুজভেল্ট দিয়েছিল ইউনাইটেড নেশনের নাম। আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, মানে পৃথিবীর সব থেকে বড় যদি কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থাকে সেটা হচ্ছে ইউনাইটেড নেশন। আর এই যে ইউনাইটেড নেশনের চার্টার, এটা কবে সাইন হয়েছিল? এটা সাইন হয়েছিল 26শে জুন 1945 সালে। সালটা ইম্পর্টেন্ট। কোথায় সাইন হয়েছিল? সান ফ্রান্সিসকোতে। তো এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতেই পারে। ইউনাইটেড নেশনের চার্টার সান ফ্রান্সিসকোতে সাইন হয়েছিল। তো তোমাদেরকে জায়গাটার নামও জিজ্ঞেস করতে পারে বা 1945 সালটাও জিজ্ঞেস করতে পারে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইউএন ডে বা ইউনাইটেড নেশনের ফর্মেশন কবে হয়েছিল। তো এবার চলে আসবো ইউনাইটেড নেশনের বেসিক ইনফরমেশনের ব্যাপারে। তো 24শে অক্টোবর ইউনাইটেড নেশন ফরমেশন হয়েছিল। 24শে অক্টোবরকে আমরা ইউএন ডে বলে পালন করি। প্রত্যেক বছর ইউএন ডে 24শে অক্টোবর পালন করা হয়। তো 24 অক্টোবর 1945 এটা হচ্ছে ইউনাইটেড নেশনসের ফরমেশন হয়েছিল। এটা তোমরা ভালো করে মনে রাখো। আর ইউনাইটেড নেশনের ফার্স্ট যে সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি ছিলেন ট্রিগওয়ে লে। এই নামটাও মনে রাখবে, ট্রিগওয়ে লে। যে কোনো এসএসসির এক্সামে এই টাইপের স্ট্যাটিক জিকে তোমাদের পরীক্ষাতে আসতেই পারে। তো ফার্স্ট সেক্রেটারি জেনারেল হচ্ছে ট্রিগওয়ে লে। আর ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার, এটা মাচ ইম্পর্ট্যান্ট ফর যে কোনো এক্সাম, সেটা হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ হচ্ছে এর হেডকোয়ার্টার রয়েছে। আর ইউনাইটেড নেশনের ফ্ল্যাগটা দেখে নাও, দুটো এই যে ব্রাঞ্চগুলো দেখছো এটা হচ্ছে অলিভ ব্রাঞ্চ, আর এই যে পুরো ওয়ার্ল্ডের ম্যাপ দেখছো সেটা হচ্ছে তোমার টপ ভিউ থেকে নেওয়া ওয়ার্ল্ডের পুরো ম্যাপ। তো লাইট ব্লু কালারের ওপর হোয়াইট দিয়ে ম্যাপটা করা, এটাই হচ্ছে ইউএনের ফ্ল্যাগ। আর ইউএনের ফ্ল্যাগটা হচ্ছে সমস্ত ফ্ল্যাগের ওপরে, এইটা হচ্ছে ইউএনের যে একটা ইউএন মানে আর কি। তো আর এখন যে ইউএনের প্রেসিডেন্ট, এটাও তোমাদের এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, এটাও জেনে রাখো। অ্যান্টোনিও গুতেরেস হচ্ছে এখনকার ইউএনের সেক্রেটারি জেনারেল। আর সর্বপ্রথম সেক্রেটারি জেনারেল কে ছিল? ট্রিগওয়ে লে। নামটা ইম্পর্টেন্ট, হেডকোয়ার্টারটাও ইম্পর্টেন্ট, নিউ ইয়র্ক ইউএস। এবার নেক্সট দেখো, ইউএনের যে পারপাস হচ্ছে সিকিউরিটি বজায় রাখা। একটু আগেই বললাম পিস, সিকিউরিটি বজায় রাখা, জাস্টিস ন্যায় করা, হিউম্যান রাইটস দেখা, আর ওয়েলফেয়ার মানে ইকোনমিক ওয়েলফেয়ারও এর সঙ্গে জড়িত রয়েছে। সমস্ত দিক হচ্ছে দেখা। তার মানে টোটাল পারপাস হচ্ছে ইউএনের চারটে টোটাল পারপাস হচ্ছে ইউএনের। কি সিকিউরিটি, জাস্টিস, হিউম্যান রাইট আর ওয়েলফেয়ার, এগুলো সমস্তটাই তোমাদের মনে রাখতে হবে, এক্সামে আসতেই পারে। নেক্সট দেখো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইউএনের মোট 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ, অবশ্যই ইংলিশ, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ, চাইনিজ, রাশিয়ান, অ্যারাবিক, স্প্যানিশ। দেখো ফ্রেঞ্চ আছে কারণ হচ্ছে ফ্রান্স একটা ইম্পর্টেন্ট দেশ, চাইনিজ আছে, চাইনিজ একটা ইম্পর্টেন্ট দেশ, রাশিয়ানও তখনকার সাপেক্ষে অনেক ইম্পর্টেন্ট ছিল, এখনও যদিও অনেক ইম্পর্টেন্ট। আর তারপরে একটা গালফ কান্ট্রির মধ্যে অ্যারাবিক। আর যেহেতু স্পেনিশ ভাষাটা ইউরোপে অনেকটা বলা হয় তাই জন্য স্প্যানিশটাকেও
অ্যাড করা হয়েছে। তো 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ফ্রেঞ্চ, চাইনিজ, রাশিয়ান, অ্যারাবিক, স্প্যানিশ। তো এটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে। ইউএনএ দেখো স্প্যানিশ প্রথম যে মোস্ট 10টা স্পোকেন ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ডের যদি দেখো তাহলে হিন্দি দেখবে যে 3 নম্বরে রয়েছে, তাও হিন্দিকে ইউএনএর মধ্যে সামিল করা হয়নি বা রাখা হয়নি। তো এটা একটা অবভিয়াসলি হিপোক্রাসি ইউএনএর। তারপর এখানে দেখতেই পাচ্ছ যে বেঙ্গলিও তোমার অনেকটাই বেশি বলে রাশিয়ানের থেকে, তাও রাশিয়ানকে রাখা হয়েছে কিন্তু বেঙ্গলিকে রাখা হয়নি। তো হিন্দি বেঙ্গলি কোনোটাই অ্যাড হয়নি। ভারত চেষ্টা করছে যাতে হিন্দিকে অ্যাড করা যায় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে। তো দেখা যাক কী হয় পরবর্তীকালে। এবার নেক্সট চলে আসবো ইউএন প্রেজেন্ট যে মেম্বারশিপ ইউনাইটেড নেশনে, সেটা হচ্ছে কতগুলো দেশ ইউএনের সঙ্গে জড়িত রয়েছে। টোটাল হচ্ছে 193 কান্ট্রি, মানে 193টা দেশ ইউএনের সঙ্গে জড়িত রয়েছে। আর লাস্ট যে মেম্বার অ্যাড হয়েছে সেটা হচ্ছে সাউথ সুদান। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, লাস্ট প্রেজেন্ট মেম্বারশিপ মানে কে নিয়েছে বা সব থেকে শেষে যে ইউএনের মেম্বারশিপ নিয়েছে, এটা হচ্ছে সাউথ সুদান ইউএন জয়েন করে কত খ্রিস্টাব্দে, এটাও ইম্পর্টেন্ট। 2011 সালে সাউথ সুদান 193তম কান্ট্রি হিসেবে ইউএন জয়েন করে। নেক্সট দেখো এখানে বলছে অর্গানস অফ দ্য ইউএন, মানে ইউনাইটেড নেশন কিভাবে কাজ করে, তার কিভাবে সে ইউনাইটেড নেশন কাজ করে, কিভাবে কাজ করে, ওর কাজের জন্য কতগুলো অর্গান তৈরি করা হয়েছে। সব প্রথমে হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, তারপর সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তারপর ট্রাস্টিশিপ কাউন্সিল, তারপর সেক্রেটারিয়েট। তো এই 6টা নাম পুরো মনে রাখতে পারো। এই এক্সামে তোমাদেরকে এই 6টা নামই দেবে, আর ইম্পর্টেন্টগুলো দিতে পারে। একটা জেনারেল অ্যাসেম্বলি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, সিকিউরিটি কাউন্সিল সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এই 3টে ইম্পর্টেন্ট, এই 3টে সম্পর্কে আমি ডিটেলে ডিসকাস করে দিচ্ছি। বাকিগুলো অতটা এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট না। তো তোমাদেরকে মনে রাখতে হবে জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ট্রাস্টিশিপ কাউন্সিল আর সেক্রেটারিয়েট। তো এই 6টা হচ্ছে ইউএনের অর্গানস যেগুলো ইউএনকে ফাংশন করে বা ইউএনকে রান করে। এবার নেক্সট দেখো জেনারেল অ্যাসেম্বলি। তো জেনারেল অ্যাসেম্বলি অল মেম্বার স্টেট অফ ইউএন, মানে ইউএনে যে 193টা মেম্বার্স রয়েছে প্রত্যেকটা মেম্বার স্টেটে প্রত্যেকের প্রতিনিধি থাকবে এই জেনারেল অ্যাসেম্বলিতে, এবং প্রত্যেকটা মেম্বার নেশন 5 জন করে ডেলিগেটস পাঠাতে পারবে। কিন্তু প্রত্যেকটা মেম্বার নেশনের ভোটিং যে রাইট, মানে ভোট যে দেবে সেটা হচ্ছে একটাই ভোট কাউন্ট হবে। তো 5 জন মেম্বার পাঠাতে পারে কিন্তু ভোট একটাই কাউন্ট হবে। তো এটাই ছিল জেনারেল অ্যাসেম্বলি সম্পর্কে, এইটুকু জানলেই চলবে। তোমরা ছবি দেখে নাও জেনারেল অ্যাসেম্বলির। এবার নেক্সট চলে আসবো আমরা সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিলে 15টা মেম্বার থাকে, যাদের মধ্যে হচ্ছে 5টা পার্মানেন্ট মেম্বার আর 10টা হচ্ছে নন পার্মানেন্ট মেম্বার। পার্মানেন্ট মেম্বার মানে এদের টেনিওর কোনো হয় না, সারা জীবন এরা থাকে ইউএনএ। আর 10টা যে নন পার্মানেন্ট মেম্বার থাকে তাদের প্রত্যেক 2 বছরে অ্যাপয়েন্টমেন্ট হয়, মানে 2 বছরের জন্য বিভিন্ন 10টা নেশনকে জেনারেল অ্যাসেম্বলি থেকে ইলেক্ট করা হয়। তো এই 5টা পার্মানেন্ট মেম্বার কে কে? চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে, ইউএস। তার মানে নামগুলো মনে রাখা একদম ইজি। ইউকে, ইউএস তো থাকবেই, আর চায়নাও থাকবে, কারণ হচ্ছে এরাই সব থেকে পাওয়ারফুল আর সব থেকে বেশি নিউজে থাকে, মনে রাখা কোনো মানে অসুবিধে নেই। এছাড়া ফ্রান্স, রাশিয়া এরাও খুব নিউজে থাকে, তার মানে মনে রাখা কোনো অসুবিধে নেই। তো মনে রাখবে চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে, ইউএস। চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে, ইউএস হচ্ছে এরা 5 পার্মানেন্ট মেম্বার অফ সিকিউরিটি কাউন্সিল। তো এদের প্রত্যেকের কাছে ভিটো পাওয়ার আছে। ভিটো পাওয়ার, একটা জেনারেল অ্যাসেম্বলি কোনো কিছুর ওপর ডিসিশন নিল, তারপর এই 5টা পার্মানেন্ট কান্ট্রির মধ্যে যে কোনো একটা কান্ট্রিও যদি সেই ইয়েটার ওপর, মানে সেই ডিসিশনটার ওপর ভিটো করে দেয়, তাহলে সেই ডিসিশনটা আর কোনো পুরো ডেড হয়ে যাবে, ওটার ওপর কোনো আর অ্যাক্ট করা হবে না বা কোনো কাজ করা হবে না। তো এদের প্রত্যেকের কাছে ভিটো পাওয়ার আছে। একজন ভিটো করলেই পুরো যে সেশনটা বা বলো যে ডিসকাশনটা পুরোটাই বৃথা হয়ে যাবে একজন ভিটো করলে। তো এদের বিশাল ক্ষমতা। চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে, ইউএস পার্মানেন্ট মেম্বার, এটা তোমরা মনে রাখবে। নেক্সট দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। সব থেকে বেশি প্রশ্ন আসে তোমাদের হেডকোয়ার্টার নিয়ে। হেডকোয়ার্টারটা কোথায় আছে? হেডকোয়ার্টার রয়েছে হেগ, নেদারল্যান্ডে। একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, হেগ নেদারল্যান্ডে রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে হেডকোয়ার্টার। আর এখানে কতগুলো জাজ থাকে? 15টা জাজ থাকে, আর প্রত্যেকে 9 বছরের জন্য অ্যাপয়েন্ট হয়। আর আফ্রিকা থেকে 3 জন নেওয়া হয়, আমি এটা লিখে দিচ্ছি।
আফ্রিকা থেকে 3 জন নেওয়া হয়, আর হচ্ছে ল্যাটিন আমেরিকা থেকে তোমার নেওয়া হয় 3 জন, 2 জন নেওয়া হয়। তারপর এশিয়া থেকে নেওয়া হয় 3 জন, আর 5 জন নেওয়া হয় ওয়েস্ট ইউরোপ থেকে, আর 2 জন নেওয়া হয় ইস্ট ইউরোপ থেকে। তো এটা মনেও রাখতে পারো, নাও মনে রাখতে পারো, কোনো দরকার নেই। অনলি মনে রাখবে 5 জন জাজ থাকে, আর প্রত্যেকের 9 বছরের টার্মস থাকে, আর হেডকোয়ার্টার হচ্ছে হেগ, নেদারল্যান্ডে। তো আমি সমস্ত ইম্পর্টেন্ট টপিক যেগুলো ইউএন থেকে আসে সেগুলো আমি কভার করে দিলাম। এর থেকে ইউএনের বেশি কিছু পড়ার দরকার নেই। নেক্সট ভিডিওতে আমি কভার করব যে ইউএনের বিভিন্ন এজেন্সিগুলো, যেমন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা ইউনেস্কো বা ইউএনইপি, এই টাইপের যে অর্গানাইজেশনগুলো, এইগুলো কোথায় কোথায় রয়েছে, এদের হেডকোয়ার্টার কোথায় আর কি পারপাসে তৈরি হয়েছে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তোমাদের মেনলি ওটা থেকে হেডকোয়ার্টারই মনে রাখতে হবে, আর বিশেষ কিছু মনে রাখতে হবে না। তো হেডকোয়ার্টারটা মনে রাখলেই ওইগুলো কাজ হয়ে যাবে। আমি নেক্সট ভিডিওতে সেটা কভার করব। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ধরনের আরও ভিডিও নিয়ে আমি আবার আসবো।